আজকে আমরা জীবনী শক্তি অধ্যায়ের খুব গুরুত্বপূর্ণ একটা টপিক পড়ব, সেটা হচ্ছে এটিপি। তো আসো আমরা শুরু করি। এটিপি বোঝার আগে আমাদের ছোট্ট একটা বিষয় সম্পর্কে ধারণা থাকতে হবে, সেটা হচ্ছে নিউক্লিক অ্যাসিড। ছোট্ট একটা বিষয় বুঝাই দিই, দেখো নিউক্লিক অ্যাসিড এটাকে যদি আমরা ভাঙি তখন সেটা আমরা যে জিনিসটা পাবো সেটাকে আমরা বলি নিউক্লিওটাইড। এই বিষয়টাকে বলা হয় নিউক্লিওটাইড। এই নিউক্লিওটাইডকে যদি আমরা ভাঙতে থাকি আমরা দুইটা উপাদান পাবো, একটাকে বলা হয় নিউক্লিওসাইড প্লাস ফসফেট। এই নিউক্লিওসাইডকে ভাঙলে আরও দুইটা উপাদান পাওয়া যায়, একটাকে বলা হয় সুগার এবং আরেকটা হচ্ছে নাইট্রোজেন বেস। ওকে, সো এই জিনিসগুলো কি আসলে, একটা হচ্ছে এস মানে হচ্ছে সুগার এবং আরেকটা হচ্ছে নাইট্রোজেন বেস। নাইট্রোজেন বেস, আচ্ছা, আর এটা তো ফসফেট আমরা বুঝতে পারলাম। তাহলে একটা বিষয় খেয়াল করে দেখো ভাইয়া, নিউক্লিক অ্যাসিডটা বাদ দাও, নিউক্লিওটাইড আসলে কিভাবে গঠিত হচ্ছে। নিউক্লিওটাইড গঠিত হচ্ছে সুগার, নাইট্রোজেন বেস মিলে হচ্ছে নিউক্লিওসাইড, এবং তার সাথে যখন একটা ফসফেট যুক্ত হচ্ছে তখন সেটাকে আমরা বলি নিউক্লিওটাইড, তাই না? তাহলে এই কথাটাই একটু ভালো করে বোঝো, যখন একটা সুগারের সাথে একটা নাইট্রোজেন বেস যুক্ত হবে, নাইট্রোজেন বেস, তখন যে জিনিসটা তৈরি হয় সেটার নাম হচ্ছে নিউক্লিওসাইড। নিউক্লিওসাইড। এবং এর সাথেই যখনই আবার একটা ফসফেট যুক্ত হয় তখন যে জিনিসটা তৈরি করে সেটাকে বলা হয় নিউক্লিওটাইড। নিউক্লিওটাইড, এই কথাটা মনে রাখো ভাইয়া। তাহলে তাহলে আমি যদি তোমাদেরকে একটু বলি, দেখো সুগার বলতে সেটা হতে পারে রাইবোজ অথবা ডিঅক্সিরাইবোজ। ডিএনএর গঠন পড়ার সময় তোমরা পড়বা বা অলরেডি পড়ছো। তাহলে আমি এখানে একটা সুগার নিই, সেই সুগারটার নাম হচ্ছে রাইবোজ সুগার। আমি ডিঅক্সিরাইবোজও নিতে পারতাম, আমি নিলাম রাইবোজ। তাহলে এই রাইবোজের সাথে আমি এখন একটা নাইট্রোজেন বেস যোগ করি। নাইট্রোজেন বেস বিভিন্ন রকম হতে পারে, তো আমি ধরে নিলাম যে অ্যাডিনিন যোগ করব। ওকে, সো আমি যোগ করব এডেনিন। আচ্ছা, তাহলে এই রাইবোজ এবং অ্যাডেনিন যুক্ত হইলে যে জিনিসটা তৈরি করে সেটাকে বলি নিউক্লিওসাইড। তাহলে নিউক্লিওসাইডটার আসলে নাম কি হবে? এখানে অ্যাডেনিন যোগ করলে যে নিউক্লিওসাইডটা হবে সেটার নাম হচ্ছে অ্যাডিনোসিন। এই কথাটা মনে রাখো ভাইয়া, এডিনোসিন। আচ্ছা, ঠিক তেমনি আমি যদি অ্যাডিনিন যুক্ত না করে আমি গোয়ানিন যুক্ত করলে কি হতো? গুয়ানোসিন, তাই না? আমি এটাও দেখাই দিই, ধরে নাও যে রাইবোস এর সাথে আমি যুক্ত করতেছি গুয়ানিন। এগুলো তোমাদের বইয়ে নাই, জাস্ট একটু বোঝার জন্য তোমাদেরকে বলতেছি। আচ্ছা, এখানে আমি যুক্ত করলাম গুয়ানিন। তাহলে যে নিউক্লিওসাইডটা তৈরি হবে সেটার নাম কি হবে? গুয়ানোসিন। সিম্পল, গুয়ানোসিন। গুয়ানোসিন। ওকে, তাহলে আমরা ক্লিয়ার হয়ে গেলাম। এইবার আমরা যে কাজটা করব সেটা হচ্ছে নিউক্লিওসাইডের সাথে আমরা একটা ফসফেট যুক্ত করি। তাহলে নিউক্লিওসাইডের সাথে কয়টা ফসফেট যুক্ত হয়েছে ভাইয়া বলো তো? একটা ফসফেট যুক্ত হয়েছে, যুক্ত হয়ে তৈরি করছে নিউক্লিওটাইড। তাহলে নিউক্লিওটাইডের নামটা কি? নিউক্লিওটাইডের নাম হচ্ছে, যেহেতু একটা মাত্র ফসফেট যুক্ত হয়েছে, মনো কথাটার অর্থ হচ্ছে এক। তাহলে অ্যাডিনোসিন, একটা ফসফেট যুক্ত হয়েছে, মনোফসফেট, তাই না? তাহলে এখানে যে জিনিসটা তৈরি হবে সেটার নাম হচ্ছে অ্যাডিনোসিন। অ্যাডিনোসিন মনোফসফেট। মনোফসফেট, এই কথাটা আমরা বলতে পারি। তাহলে এইটা গুয়ানোসিন ছিল, এইখানে যদি আমি একটা ফসফেট যুক্ত করে দিই তাহলে সেটার নাম কি হবে? সেটার নাম হবে গুয়ানোসিন মনোফসফেট। গুয়ানোসিন, গুয়ানোসিন, গুয়ানোসিন মনোফসফেট। মনোফসফেট। আচ্ছা, তো নাইট্রোজেন বেস, তাহলে দেখো আমরা ইজিলি বুঝতে পারলাম যে এখানে নাইট্রোজেন বেসের নাম চেঞ্জ করে দিলে কিন্তু এই নামগুলোও চেঞ্জ হয়ে যাবে। যেমন সাইটোসিন, এখানে আমরা গুয়ানিনের পরিবর্তে সাইটোসিন, ইউরাসিল, থায়ামিন, থাইমিন, এগুলো যে কোনো কিছু আমি বসাইতে পারি, সেই অনুযায়ী এখানে নাম হবে। তো এইগুলো সব কিছুই বাদ দাও, একদম সব কিছুই বাদ দাও, জাস্ট তোমরা অ্যাডিনোসিন মনোফসফেটটা একটু ভালো করে খেয়াল করো। অ্যাডিনোসিন মনোফসফেট, এটাকে যদি আমি সংক্ষেপে লিখি তাহলে কি হবে দেখো তো ভাইয়া, এএমপি। এই কথাটা আমরা লিখতে পারবো না? অ্যাডিনোসিন মনোফসফেট। অ্যাডিনোসিন মনোফসফেট বলতে কি বোঝানো হচ্ছে? অ্যাডিনোসিন সেটা একটা নিউক্লিওটাইড,
তার সাথে একটা ফসফেট যুক্ত আছে। তার মানে কি এমপি মানে আমরা কি বলতে পারি? এমপি মানে আমি বলতে পারি যে এখানে দুইটা উপাদান আছে। একটা হচ্ছে এডিনোসিন আছে, এডিনোসিন আছে, এবং এর সাথে একটা কি যুক্ত আছে? ফসফেট যুক্ত আছে। কয়টা ফসফেট? একটাই। আবার এডিনোসিনকে ভাঙলে আমরা কি পাই? এডিনোসিনকে ভাঙলে আমরা পাবো রাইবোজ এবং এডেনিন। এখানে আমরা পাবো রাইবোজ সুগার, রাইবোজ, আর এখানে পাবো অ্যাডেনিন। এই দুটো উপাদান পাবো, তাই না ভাইয়া? ওকে, সো এইবার অবশ্য সবচেয়ে গুরুত্বপূর্ণ যে কথাটা সেখানে যাই। এইবার একটু ভালো করে খেয়াল করে দেখো, ধরে নাও এ এম পি। তাহলে এখানে এমপি মানে কি ভাইয়া বলো তো? এমপি মানে হচ্ছে অ্যাডিনোসিন মনোফসফেট। এখানে এম কথাটার অর্থ হচ্ছে মনো। মনো মানে কি? মনো মানে হচ্ছে একটা। মনো মানে হচ্ছে একটা। আমি যদি একটা কাজ করি, জাস্ট এই মনোফসফেটের সাথে আরো একটা ফসফেট যোগ করে দিই, তাহলে কি হবে ভাইয়া বলো তো? এখানে ফসফেট ছিল একটা, এতক্ষণ আরো একটা ফসফেট যুক্ত করলাম, তাহলে এইখানে যে মৌলটা তৈরি হবে বা যে জিনিসটা তৈরি হবে সেটার নাম কি ভাইয়া বলো তো? সেটাকে আমরা বলতে পারবো এডিপি, তাই না? এটাকে আমরা এখন বলতে পারবো এডিপি। এখানে এডিপি মানে কি? ডি মানে হচ্ছে ডাই, তার মানে কি অ্যাডিনোসিন ডাইফসফেট, অর্থাৎ এখানে ফসফেট এখন আছে দুইটা। এর সাথে যদি আমি আরো একটা ফসফেট যোগ করি তাহলে কি হবে? এটা পরিণত হবে এটিপি, অর্থাৎ অ্যাডিনোসিন ট্রাইফসফেট। ট্রাই কথাটার অর্থ কি ভাইয়া? ট্রাই কথাটার অর্থ হচ্ছে তিন, অর্থাৎ ফসফেট হয়ে যাবে তিনটা। তাহলে দেখো, আমরা ফার্স্টে পাচ্ছি মনোফসফেট, সেখানে আরো একটা ফসফেট যোগ করো পাবো ডাইফসফেট, আরো একটা ফসফেট যোগ করো পাবো ট্রাইফসফেট, তিনটা ফসফেট। তো কথা হচ্ছে এই ফসফেটগুলো আসলে কিভাবে যোগ করব? আমরা যদি এখানে শক্তি প্রদান করি, শক্তি প্রদান করলে মানে বাইরে থেকে আমরা শক্তি দিয়ে এখানে ফসফেটটা যুক্ত করতেছি, এবং প্রয়োজনের সময় আমরা যদি ফসফেটটা বের করে ফেলি, এই যে এখানে 3 নাম্বার যে ফসফেটটা, এই ফসফেটের ভেতরে শক্তি জমা থাকে। আমাদের যখন দেহের প্রয়োজন হবে তখন এই ফসফেটটা বের হয়ে যাবে এবং সেখান থেকে শক্তি তৈরি হবে। অর্থাৎ একটু ভালো করে খেয়াল করে দেখো যারা বোঝো নাই, ধরে নাও এডিপি। আমরা তো বলতে পারি যে এডিপি থেকে আমরা এটিপি তৈরি করতে পারবো। তাহলে এডিপি থেকে এটিপি তৈরি হওয়া মানে এই এটিপির ভেতরে এখন শক্তিটা জমা করে রাখা আছে। এই যে 3 নাম্বার ফসফেটটা যখন যুক্ত করছি আমরা, তখন ওইখানে শক্তিটাও জমা করে রাখছি কিছুটা। কত পরিমাণ শক্তি একটু পরে জানতে পারবা। আচ্ছা, এখন আমাদের দেহে শক্তি জমা করে তো লাভ নাই, শক্তিটা তো খরচ করতে হবে। আমরা যখন কাজ করব তখন কি সেই শক্তিটা খরচ হবে না? তো সেই খরচ করার জন্য, খরচ করার সময় আসলে কি ঘটনাটা ঘটবে? এর উল্টা ঘটনাটা ঘটবে। তো উল্টা ঘটনাটা আসলে কি ঘটবে? এই যে এটিপির ভেতরে যেহেতু শক্তি জমা আছে, এই এটিপিটা এখন ভেঙে যাবে, অর্থাৎ শেষ যে ফসফেটটা ছিল সেই ফসফেটটা ভেঙে আলাদা হয়ে যাবে। তাহলে একটা ফসফেট যদি বের হয়ে যায়, 3টা ফসফেট ছিল, একটা ফসফেট বের হয়ে গেল, তখন সেটা কি হবে? আবারও এডিপিতে পরিণত হবে, একটা ফসফেট কমে গেল, তাই না? তাহলে এই যে দেখো এখানে ফসফেট একটা যুক্ত হয়ে এটিপিতে পরিণত হয়েছে। এটিপিতে ছিল 2টা ফসফেট, এটিপি মানে 3টা ফসফেট, তার মানে কি এখানে একটা ফসফেট যুক্ত হয়েছে। তাহলে এই ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে ফসফোরাইলেশন। নামের শেষে আছে শন, শন মানে হচ্ছে প্রক্রিয়া। তাহলে ফসফেট যুক্ত হওয়ার প্রক্রিয়াটা হচ্ছে ফসফোরাইলেশন, রাইলেশন। তাহলে বলো তো, নিচের যে ঘটনাটা অর্থাৎ 3টা থেকে 2টা হয়েছে, এখানে উপরের ঘটনাটা কি ঘটছিল? 2টা থেকে 3টা হয়েছিল, তার মানে কি ফসফেটটা যুক্ত হয়েছিল। এবার কি হবে বলো তো ভাইয়া? 3টা থেকে 2টা হচ্ছে, যখন এটিপি থেকে এডিপিতে পরিণত হবে তখন কি ঘটবে? একটা ফসফেট বাদ পড়ে যাবে, একটা ফসফেটকে ডিলিট করে দিতে হবে। তাহলে সেই প্রক্রিয়াটার নাম হচ্ছে ডিফসফোরাইলেশন। ডি ফসফো ফসফোরাইলেশন, ডিফসফোরাইলেশন। এখানে ডি কথাটার অর্থ হচ্ছে ডিলিট, তাহলে একটা ফসফেটকে আমরা ডিলিট করব, ডিফসফোরাইলেশন, সিম্পল কথা। আচ্ছা, তাহলে এইবার আরেকটু খেয়াল করে দেখো ভাইয়া, এই যে রাইবোজ সুগার আছে না, রাইবোজটা দেখতে কেমন জানো? রাইবোজটা দেখতে কিছুটা পঞ্চভুজাকার।
রাইবোসটা দেখতে কিছুটা পঞ্চভুজাকার। হুম, এটা হচ্ছে রাইবোস। এখানে 5টা কার্বন থাকে। এই যে এটা হচ্ছে 1 নাম্বার কার্বন, 2 3 4, এই যে এটা হচ্ছে 5 নাম্বার কার্বন। ওকে, সো এখানে একটা অক্সিজেনও থাকে। যাই হোক, রাইবোসটা দেখতে কিছুটা এমন। তোমার না জানলেও খুব একটা অসুবিধা নাই এই মুহূর্তে, তবে জানা রাখা মানে জেনে রাখাটা ভালো, পরবর্তী ক্লাসে এগুলো লাগবে তোমাদের। আচ্ছা, এরপরে আসো, এই যে অ্যাডিনোজ, অ্যাডেনিন বা গুয়ানিন, এগুলো দেখতে কেমন? এগুলো দেখতে কেমন ভাই? দেখো, এগুলা এগুলাতে এই যে এগুলাতে দুইটা দুইটা চক্রাকার বন্ধন থাকে। আচ্ছা, সঠিক হইল কিনা চিত্রটা দেখো, তাহলেই বুঝতে পারবা। এই যে দেখো, এই যে এটা হচ্ছে রাইবোস। এটা কি ভাইয়া? এটা হচ্ছে একটা রাইবোস। হুম, এটা হচ্ছে রাইবোস। তাহলে রাইবোস দেখতে, একটু আগে তো দেখাইলাম রাইবোস দেখতে কেমন। রাইবোস দেখতে এই যে পঞ্চভুজাকার একটা গঠন, এর সাথে একটা অ্যাডেনিন যুক্ত হবে। তাহলে এর সাথে একটা অ্যাডেনিন যুক্ত হইলো, এই যে এটার নাম হচ্ছে এডেনিন, এটার নাম হচ্ছে অ্যাডেনিন। আচ্ছা, অ্যাডেনিন বানান সরিয় দ্বারা শুরু করছে, আমরাও সরিয় দ্বারাই শুরু করব। ওকে, তাহলে এটা হচ্ছে অ্যাডিনিন। আচ্ছা, তাহলে রাইবোজের সাথে যখন অ্যাডেনিন যুক্ত হচ্ছে, তখন সেটাকে আমরা কি বলতে পারি? সেটা তো নিউক্লিওসাইড। সেটাকে আমরা কি নামে রাখতে পারি? সেটাকে আমরা বলতে পারি অ্যাডেনোসিন। তাহলে এতটুকু যৌগকে আমরা বলবো, এতটুকু যৌগকে আমরা বলবো অ্যাডেনোসিন। এতটুকু যৌগকে আমরা কি নামে ডাকি ভাইয়া বলো তো? এতটুকু যৌগকে আমরা বলি অ্যাডেনোসিন। আচ্ছা, এই অ্যাডেনোসিনের সাথে এবার দেখো, একটা ফসফেট যুক্ত হয়েছে, দুইটা ফসফেট যুক্ত হয়েছে, তাহলে সেটাকে আমরা কি নামে রাখতে পারি? অ্যাডিনোসিন ডাইফসফেট। সেটাকে আমরা কি নামে রাখতে পারি? অ্যাডিনোসিন ডাইফসফেট। আর যদি এই যে এটাই সেই অ্যাডিনোসিন, এর সাথে 3টা ফসফেট যুক্ত হইলো, তাহলে সেটাকে আমরা কি বলতে পারি? অ্যাডিনোসিন ট্রাইফসফেট। তাহলে একটা হচ্ছে এডিপি এবং আরেকটা হচ্ছে এটিপি। আচ্ছা, তো এই অ্যাডিনোসিন ট্রাইফসফেটের এই যে 3 নাম্বার যে ফসফেটটা আছে না, এখানে 3টা ফসফেট আর এখানে 2টা ফসফেট। এই 3 নাম্বার ফসফেটের এই বন্ধনে কিছু পরিমাণ শক্তি জমা থাকে। আচ্ছা, তো যখন আমাদের শরীরের প্রয়োজন হয়, ধরে নাও এই যে আমরা ব্যায়াম করতেছি, এই সময় আমার পেশির শক্তি দরকার। শক্তিটা আসতেছে কোথা থেকে ভাইয়া বলো তো? এই যে এটিপির এই বন্ডটা ভেঙে যাচ্ছে, এই বন্ধনটা ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে এই যে শক্তির নির্গমন হচ্ছে, শক্তিটা বের হয়ে আমার পেশিতে সেই শক্তিটা কাজে লাগতেছে। তার মানে কি, যে ফসফেটটা আর নাই, এই একটা ফসফেট বের হয়ে গেলে তখন সেটা কিসে পরিণত হবে? অ্যাডিনোসিন ডাইফসফেটে পরিণত হবে, তাই না? তাহলে দেখো, শক্তি নির্গমন ঘটে, সেটা পরিণত হচ্ছে এডিপি। আবার যখন আমরা খাবার খাচ্ছি, খাবার খাইলে সেই খাবার থেকে যে শক্তিটা, সেই শক্তিটা এই যে এই খাবার থেকে পাওয়া শক্তি, সেটা আবার এই যে ফসফেটের সাথে যুক্ত করে এইখানে শক্তি আকারে জমা আছে। তার মানে কি, এই চক্র আকারে ঘুরতে আছে। এটিপি থেকে এটিপি হচ্ছে, এটিপি থেকে আবার খাবার খাইলে সেটা আবার এটিপিতে পরিণত হচ্ছে। তাহলে এই চক্রটা ঘুরতেই থাকে সবসময়। এটিপি থেকে এটিপি হয়, এটিপি থেকে আবার এডিপি হয়। ঠিক আছে, আশা করি তোমাদের কাছে এতক্ষণে অনেক কিছুই ক্লিয়ার। এখন আমরা বইয়ে কি লেখা আছে সেই বিষয়টাকে পড়বো। বইয়ের পড়াগুলো পড়লে আমাদের একদম টোটাল বিষয়টা ক্লিয়ার হয়ে যাবে। দেখো, আমরা বইও পড়তেছি, আমরা আগে থিওরি বুঝতেছি, তারপরে বই পড়তেছি। ওকে, দেখো কি বলছে, ডিএনএ এবং আরএনএ এর গাঠনিক উপাদানগুলোর একটি হচ্ছে অ্যাডেনিন। অ্যাডেনিন অ্যাডেনিন ছাড়াও তো আরো অনেক কিছু আছে, তো এখানে অ্যাডেনিনের কথা বলা আছে। এর এটি একটি নাইট্রোজেন বেস। তাহলে অ্যাডেনিন এটা কি? এটা হচ্ছে একটা নাইট্রোজেন বেস। ডিএনএর গঠন পড়ার সময় আমরা দেখব। এর সাথে 5 কার্বন বিশিষ্ট রাইবোস সুগার অনুযুক্ত হয়ে তৈরি হয় অ্যাডিনোসিন। তাহলে এই এই নাইট্রোজেন বেসের সাথে আমরা যখন 5 কার্বন বিশিষ্ট একটা সুগার যেমন রাইবোস যুক্ত করলে সেটাকে আমরা কি বলতে পারি? অ্যাডিনোসিন। কি যুক্ত করব? নট ডিঅক্সিরাইবোস, আমরা রাইবোসটাই যুক্ত করব। তাহলে সেটাকে আমরা বলবো অ্যাডিনোসিন। এই অ্যাডেনোসিন অণুর সাথে পর্যায়ক্রমে 1টি, 2টি এবং 3টি ফসফেট বা ফসফরিক অ্যাসিড গ্রুপ যুক্ত হয়ে যথাক্রমে এএমপি, এডিপি এবং এটিপি গঠন করে। তাহলে ফার্স্টে এএমপি, তারপরে এডিপি, তারপরে এটিপি। এভাবে ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয়। তাহলে ফার্স্টে যুক্ত করব যখন, আমরা খাদ্য থেকে শক্তি নিব, বাইরে থেকে শক্তি নিব।
হ্যাঁ, উদ্ভিদ কোথা থেকে শক্তি নেবে? সূর্যের আলো থেকে শক্তি নেবে। আচ্ছা, তাহলে দেখো এই ফসফেট যুক্ত করতে বাইরে থেকে শক্তি দিতে হয়। এই বিক্রিয়ার নাম হচ্ছে ফসফোরাইলেশন। তাহলে ফসফেট যোগের প্রক্রিয়া হচ্ছে ফসফোরাইলেশন, ফসফেট বাদ দেওয়ার প্রক্রিয়া হচ্ছে ডিফসফোরাইলেশন, সিম্পল কথা। আর এর বিপরীত প্রক্রিয়ায় ফসফেট গ্রুপ বিচ্ছিন্ন হলে শক্তি বের হয়ে আসে, এই বিক্রিয়ার নাম হচ্ছে ডিফসফোরাইলেশন। ডি কথাটার অর্থ হচ্ছে ডিলিট। প্রতিমোল এটিপি অণুর প্রান্তীয় ফসফেট গ্রুপে 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা থাকে। তাহলে 7.3 কিলো ক্যালোরি মানে কি? এটা হচ্ছে 30.55 কিলো জুল। তাহলে শক্তির পরিমাণটা কত? 7.3 কিলো ক্যালোরি অথবা 30.55 জুল, কিলো জুল। ওকে, এত পরিমাণ শক্তি জমা থাকে একটা ফসফেট মানে শেষ প্রান্তীয় যে ফসফেট গ্রুপটা, অর্থাৎ এই যে এই ফসফেট গ্রুপটাতে। হ্যাঁ, এখানে কতটুকু শক্তি জমা আছে? 7.3 কিলো ক্যালোরি শক্তি জমা আছে। ওকে, আচ্ছা, পরের কথাটা কি বলেছে দেখো। পরিবেশ থেকে শক্তি গ্রহণ করে তাকে কোষের তথা জীবদেহের ব্যবহার উপযোগী রূপে পরিবর্তিত করার কাজ করে কোষীয় দুইটি অঙ্গাণু। একটা হচ্ছে মাইটোকন্ড্রিয়া এবং আরেকটা হচ্ছে প্লাস্টিড। কারণ আমাদের দেহে তো প্লাস্টিড নাই, আমাদের দেহে এই কাজটা করে কি? মাইটোকন্ড্রিয়া। আর উদ্ভিদ দেহে করে প্লাস্টিড। তাহলে এই যে দেখো আমরা যে খাবারটা খাচ্ছি বা বাহ্যিক যে কোনো শক্তি, যেমন সূর্যের আলো, উদ্ভিদের ক্ষেত্রে সূর্যের আলো, সেই সূর্যের আলোটাকে আমরা শক্তিতে রূপান্তরিত করতে হবে। তো তাহলে এই কাজটা করতেছে কে? আমাদের ক্ষেত্রে মাইটোকন্ড্রিয়া করতেছে, উদ্ভিদের ক্ষেত্রে প্লাস্টিড। আচ্ছা, উভয়ের কেন করতে পারতেছে? মাইটোকন্ড্রিয়া আর প্লাস্টিডের কি এমন ক্ষমতা যে তারা এই শক্তিতে রূপান্তরিত করতে পারতেছে? বাহ্যিক কোনো শক্তিকে দেহের অভ্যন্তরে শক্তিতে মানে শক্তিটা জমা রাখতেছে কিভাবে? কারণ তাদের একটা বিশেষ অংশ আছে তাদের দেহে, তাদের এই অঙ্গাণুগুলোর মধ্যে বিশেষ একটা জৈব অণু আছে যেটাকে বলা হয় ইটিএস, ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম। তাহলে উভয়েরই রয়েছে কি বলতো ভাইয়া? ইলেকট্রন ট্রান্সপোর্ট সিস্টেম নামক জৈব অণু। আচ্ছা, তাহলে ইটিএস হচ্ছে একটা জৈব অণু যাদের কাজ হচ্ছে বাহ্যিক শক্তি উৎস থেকে আহরিত শক্তিকে এটিপি এর ফসফেট গ্রুপের শক্তি হিসেবে জমা রাখা। তাহলে বাহ্যিক শক্তি থেকে শক্তি নিয়ে সেটা এটিপির ভেতরে জমা রাখাই হচ্ছে এই দুটো অঙ্গাণুর কাজ। ওকে, মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেই শক্তি উৎস হতে পারে পুষ্টি উপাদান, যেমন গ্লুকোজ। আমরা যে খাবার খাই সেই খাবারটা ভেঙে গিয়ে গ্লুকোজ হয়, শর্করা জাতীয় খাবারটা। তাহলে মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে এই শক্তি উপাদানটা কি? গ্লুকোজ। মাইটোকন্ড্রিয়া তো উদ্ভিদের দেহ থাকে, তাহলে উদ্ভিদের দেহে দুটাই কাজ করে, ক্লোরোপ্লাস্ট ও মাইটোকন্ড্রিয়া। আচ্ছা, কোনো অন্তর্বর্তীকালীন অঙ্গাণু যেমন NADH2, NADH2 থেকে এটিপিতে পরিণত হয়। 1 NADH2 থেকে 3 অণু এটিপি পাই। এটা আমরা শ্বসনে পড়েছি, যারা শ্বসনের ভিডিওটা দেখো নাই তারা দেখে নিলেই বুঝতে পারবা। ঠিক আছে, তাহলে এই যে এই NADH2 এটাকে বলা হচ্ছে অন্তর্বর্তীকালীন অণু। এছাড়াও আর কি হতে পারে? FADH2 হতে পারে, FADH2 হতে পারে, GTP হতে পারে। তাহলে এগুলা থেকে এটিপিতে পরিণত হয়। ওকে, সো মাইটোকন্ড্রিয়ার ক্ষেত্রে সেই পুষ্টি উপাদানটা কি হতে পারে? গ্লুকোজ হতে পারে, অথবা অন্তর্বর্তীকালীন অণু হতে পারে, NADH2, FADH2, GTP হতে পারে। এবং প্লাস্টিডের ক্ষেত্রে, বিশেষ করে ক্লোরোপ্লাস্টের ক্ষেত্রে, সেই শক্তিটার উৎস হচ্ছে সূর্যালোক বা অন্য কোনো উপযুক্ত উৎস থেকে আগত ফোটন। তাহলে সূর্যের যে আলোটা সেটা ফোটন আকারে আসে, বুঝতে পেরেছো? তো ফোটন সূর্যের আলো থেকেও হতে পারে বা অন্য কোনো উৎস থেকে হলেও, যদি ফোটনটা হয় সেটা উদ্ভিদের প্লাস্টিড গ্রহণ করে সেটাকে শক্তিতে রূপান্তরিত করতে পারে। আবার এটিপি এর রাসায়নিক বন্ধন ভেঙে যে শক্তি বের হয়, সেই শক্তি দিয়ে জীবদেহের প্রতিটি জৈবনিক কাজ, অর্থাৎ মাংসপেশির সংকোচন থেকে ইন্দ্রিয়ানুভূতি, খাবার খাওয়া থেকে হজম করা, নিঃশ্বাস নেওয়া থেকে কথা বলা, চিৎকার করা থেকে হাসি কান্না, দৈহিক বৃদ্ধি থেকে প্রজনন, দেহের তাপমাত্রা ঠিক রাখা থেকে শুরু করে দেহের প্রতিটি কোষের স্বাভাবিক আয়তন বজায় রাখা, এর সবই সম্পন্ন হয়। তাহলে আমাদের দেহের যা কিছু আছে সব কিছু সম্পন্ন করতেছে এই শক্তিটা। ঠিক আছে, ফার্স্টে এই শক্তিটা জমা থাকে, আমরা যে খাবারটা খাচ্ছি সেটা ফার্স্টে জমা করা হচ্ছে শক্তিটা, তারপরে সেটা আস্তে আস্তে ভেঙে গিয়ে আমাদের দেহের যত কাজ হয়, আমরা খাবারটা খাইলাম, খাবার খাওয়া মানেই তো শেষ না, সেটাকে পরিপাক হতে হচ্ছে, পরিপাকের পর বের করে দিতে হচ্ছে, সব জায়গাতে শক্তি লাগে। তাহলে সেই শক্তিটা কোথা থেকে আসে? এই যে এটিপি ভেঙে গিয়ে সেই শক্তিটা আসে।
আচ্ছা, আমরা যে খাবার খাই তা জারিত হয় সেই জারণ থেকে নির্গত শক্তি ফসফোরাইলেশনের মাধ্যমে আবার সেই ভাঙা ২ টুকরো জোড়া লেগে এটিপিতে পরিণত হয়। তাহলে আমরা যে খাবারটা খাচ্ছি সেইখান এ সেই আ সেই খাবারটা জারিত হয় এবং জারণ থেকে নির্গত যে শক্তি, সেই শক্তিটা ফসফোরাইলেশনের মাধ্যমে অর্থাৎ এটিপি থাকে, এটিপির সাথে যখন ফসফেট যুক্ত হয়, এই বিষয়টাকে তো বলা হচ্ছে ফসফোরাইলেশন। ফলে তৈরি হচ্ছে এটিপি, এটিপিতে পরিণত করে। আচ্ছা, এই যে এটিপি তৈরি হয়, শক্তির প্রয়োজন হলে তা আবারও ভাঙে। তাহলে এটিপিটা আবারও কখন ভাঙবে? যদি শক্তির দরকার হয়। বারবার একই কথাই বলা আছে। তারপর খাদ্য থেকে শক্তি নিয়ে আবারও জোড়া লাগে। এ যেন এক রিচার্জেবল ব্যাটারি। তাহলে এই এটিপি থেকে এটিপি হচ্ছে, এটিপি থেকে আবার এটিপি হচ্ছে। আমাদের ফোন যেমন চার্জ শেষ হয়ে যায়, আবার চার্জ করতে পারি, আবার শেষ হয়ে যায়, আবার চার্জ করতে পারি। আমাদের দেহও তেমন। আমরা খাবার খাচ্ছি, চার্জ হচ্ছে, আবার যখন কাজ করতেছি, চার্জ ফুরিয়ে যাচ্ছে। তাহলে এ যেন এক রিচার্জেবল ব্যাটারি। এটিপি শক্তি জমা করে রাখে এবং প্রয়োজন অনুসারে অন্য বিক্রিয়ায় শক্তি সরবরাহ করে। এই জন্য এটিপিকে অনেক সময় বলা হয় জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। হ্যাঁ, মুদ্রার মাধ্যমে যেমন আমরা যেকোনো কিছু কিনতে পারি, তাই না? সো এটিপির মাধ্যমে আমরা যেকোনো কিছু করতে পারি, আমাদের দেহের যেকোনো কাজ করতে পারি। এই কারণে এটাকে বলা হচ্ছে জৈব মুদ্রা বা শক্তি মুদ্রা। হ্যাঁ, বা বায়োলজিক্যাল কয়েনও বলা হয় বা এনার্জি কয়েন, এটাও পরীক্ষায় দিতে পারে। আশা করি তোমরা খুব ভালো মতো বুঝতে পেরেছ। আমি চেষ্টা করেছি বইয়ের বাইরে গিয়ে এক্সট্রা কিছু ইনফো নিয়ে এসে তোমাদেরকে সুন্দর মতো বুঝায় দেওয়ার। যদি বুঝতে পারো আমাকে একটু কমেন্ট করে জানাতে পারো। আর আমার ক্লাসগুলো ভালো লাগে কিনা সেটাও একটু কমেন্ট করে জানাতে পারো ভাইয়া। আর যদি ভালো লাগে তোমার বন্ধুদের মাঝে ক্লাসগুলো শেয়ার করে দিতে পারো। সবাই ভালো থাকো, সুস্থ থাকো। টাটা।